চলো মাই স্টুডেন্ট, আজকে আমি নেট সেট জিআরএফ এর যে ফ্রি ক্লাস কোচিং শুরু করতে চলেছি আর কি। এই ক্লাসে আমাদের আজকে মূল আলোচ্য বিষয় আমি রেখেছি ইউনিট 5, দ্যাট মিনস ছোট গল্পের উপরে। কিন্তু সেই ছোট গল্পের উপরে আলোচনার আগে আমি একটু নেট সেট সংক্রান্ত কথা একটু আপাতত বলে নিতে চাইছি। বিষয়টা হচ্ছে এই যে আমরা যে সন্ধিক্ষণে এখন দাঁড়িয়ে আছি, যে সময়ের উপর দিয়ে আমরা এখন আপাতত এগিয়ে চলেছি, এই সময়টা বড় দুঃসময়। তার কারণ রাজ্য বা কেন্দ্র সরকারের ক্ষেত্রে আমরা বারবার দেখছি যে সেখানে একটা করাপশন বড় অংশ, বড় একটা জায়গা জুড়ে নিচ্ছে আর কি। ফলে আমরা যারা ফ্রি অ্যান্ড ফেয়ারে বিশ্বাস করি তাদের ক্ষেত্রে কিছুটা হলেও আতঙ্কের বিষয়। কিন্তু এই আতঙ্ক কাটিয়ে আমাদের কিন্তু এগিয়ে চলতে হবে। তার কারণ হচ্ছে আতঙ্ক যাই থাক, সমস্যা যাই থাক, আমাদেরকে লড়াই তো করতে হবে। কারণ লড়াইয়ের ময়দান কিন্তু ছাড়া যাবে না আর কি। কারণ লড়াইয়ের ময়দান থেকে যদি আমরা সরে যাই তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের অস্তিত্বকে হারিয়ে ফেলবো আর কি। তাই মাই স্টুডেন্ট, আমার বারবার রিকোয়েস্ট যে আমরা আমাদের নিজস্ব স্টাডির ক্ষেত্রে মনোযোগী হব। সমস্যা, প্রতিকূলতা এগুলো আছেই। পরীক্ষার প্রশ্নপত্র দুর্নীতি বিষয়টি এখন অনেক বেশি মাথাচাড়া দিচ্ছে, অনেক বেশি এগিয়ে আসছে। তাই বলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ফলে সরকার ইতিমধ্যে অনেকগুলি পদক্ষেপ নিয়েছে আর কি। আশা করি আগামী পরীক্ষাগুলি অনেক বেশি সুন্দর হবে এবং আমরা আমাদের যোগ্যতার সঠিক বিচার পাবো, এটুকু আমরা আশা রাখি। ফলে পথ যতই আপনার কঠিন হোক না কেন, আমাদের লড়াইতে চালিয়ে যেতে হবে। কারণ সেই আমরা রাধাকৃষ্ণের কাহিনী বা শ্রীকৃষ্ণের কাহিনী আমরা সকলে জানি। সেখানে আমরা বারবার দেখেছি রাধার অভিসারের পর্বটি। রাধা কিন্তু বিলক্ষণ জানতেন যে পথে অনেক কিছুই দুর্যোগ আছে, অনেক কিছু সমস্যা আছে। সেগুলোকে তিনি ওভারকাম করার জন্যে অনেক বেশি কৃষ্ণ সাধন করেছিলেন। ফলে আমরা বারবার যা পড়েছি বৈষ্ণব পদাবলিতে যে কণ্টক গাড়ি কমল সম পদতল, মঞ্জির চুড়েই ঝাঁপি, গাগরি বাড়ি ধারে করি পি চলো, চলতে অঙ্গুলি চাপি। দ্যাট মিনস এই যে মানে পথটি পাঠ করলাম বা বলছি, এর মাহাত্ম্য বা উদ্দেশ্য একটাই, কি সেটা না, আমাদের বারংবার কৃষ্ণ সাধন দিয়ে কিন্তু মনোযোগ দিতে হবে। আমরা যেন কোনোভাবেই এই কৃষ্ণ সাধন এই পর্ব থেকে দূরে সরে না যাই। অর্থাৎ সমস্যা যা আছে আমরা সেগুলো কিন্তু মাথায় রেখেই আমরা এগিয়ে চলবো, কারণ এর মধ্য দিয়েই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু আমাদের পৌঁছাতে হবে। তা না হলে সবটা আমাদের বৃথা যাবে আর কি। ফলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর তাগিদে আমরা চেষ্টা করবো আর কি আমাদের নির্দিষ্ট লক্ষ্যটাকে ঠিক রাখার। এবারে যে বিষয়টি বলা সেটা হচ্ছে এই, আমি বারবার সকলকে রিকোয়েস্ট করব আমার তরফ থেকে, যেহেতু এটা পরীক্ষা, নেট সেট পরীক্ষা, এই পরীক্ষায় কোয়ালিফাই করার জন্যে এখানে কিন্তু নিজের সেলফ স্টাডিটাই সবথেকে বড় জিনিস। কারণ সেলফ স্টাডির বাইরে গিয়ে কিচ্ছু হবে না। কোনো টিচার, কোনো কোচিং সেন্টার, কোনো প্রফেসর বা কোনো বিশ্ববিদ্যালয়, কোনো চত্বরে কিন্তু দৌড়ে কিচ্ছু হবে না। আমরা অনেক প্রফেসরদের সঙ্গে প্রায় এগুলো আমরা ফেসবুকে দেখছি আর কি, অনেকগুলি আমরা ফটো পোস্ট করছি, তাদের সান্নিধ্যে আসছি, ঠিক আছে, এবং নিজেরা অনেক বেশি গর্ব অনুভব করছি। এই সমস্ত কর্মক্রিয়ার দ্বারা বা এই সমস্ত সান্নিধ্যজাত ফল কিন্তু নেট পাস নয়। অর্থাৎ এইভাবে কিন্তু কখনো নেট পাস হবে না। তাই নেট পাস করতে গেলে এখানে বড় বিষয় হচ্ছে, বারবার আমি জিনিসটা বলতে চাইছি, সেলফ স্টাডিজ। মাই স্টুডেন্ট, আমরা যদি সেলফ স্টাডি জায়গাটাকে কোনোভাবে না ছাড়ি, এবং সেক্ষেত্রে আর কিচ্ছু প্রয়োজন নেই। বিশেষ করে আমি মানুষের উদ্দেশ্যে বলতে চাইছি, নেটের যে সিলেবাস যেটি আছে, যে 10টা ইউনিট পরপর আমরা সেখানে দেখছি, সেই 10টা ইউনিট অনুযায়ী আমরা যেন প্রত্যেকে অথেন্টিক বই কালেকশন করি, টেক্সট বই, আর কিচ্ছু না। নেট পাস করার জন্য একটা মানে বড় বিষয় হচ্ছে এই, বড় মানদণ্ড হচ্ছে কি, সিলেবাস ওরিয়েন্টেড প্রত্যেকটির কি টেক্সট বই, অথেন্টিক পাবলিকেশন। এটা কিন্তু আমি সঙ্গে বলছি।
আর একই বইয়ের উপরে একাধিক পাবলিকেশন আপনার বই বার করে রেখেছে একই টপিকের উপরে, ঠিক আছে। সেক্ষেত্রে যদি কিনা আমরা অথেন্টিক পাবলিকেশনটা ফলো না করি বা চুজ না করি, আমরা কিন্তু ভুল বই অর্থের বিনিময়ে ক্রয় করব এবং ভুল বইয়ের মধ্যে ভুলে ভরা। সেই সমস্ত বইপত্র নিয়ে কিন্তু কখনোই পরীক্ষায় চ্যালেঞ্জ করা যাবে না। নেট পরীক্ষা কিন্তু চ্যালেঞ্জের অপশন দিয়ে দেয় বা দিয়ে থাকে, যার জন্যেই আমরা চেষ্টা করব বারবার, মানে এখানে পাবলিকেশন কয়েকটি নাম বলেই দিচ্ছি, এরা নিজেরা আরো একটু যাচাই করলে বুঝতে পারবে। সেটা হচ্ছে আপনার চেষ্টা করব সাহিত্য একাডেমির বই কেনা, সাহিত্য সংসদের বই কেনা, আপনার হচ্ছে আনন্দের বই কেনা, আনন্দ, ভারবি, সাহিত্য একাডেমি, সাহিত্য সংসদ, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক, আপনার পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক আছে, এই যেহেতু যে বই প্রকাশনগুলি আছে, ভারবি আছে, পুস্তক বিপণী আছে, এরা অনেক বেশি অথেন্টিক। তাহলে এই যেহেতু অথেন্টিক, বঙ্গীয় সাহিত্য পরিষদের বইগুলি বেশ ভালো বই আর কি। তাহলে বঙ্গীয় সাহিত্য পরিষদ, সাহিত্য একাডেমি, সাহিত্য সংসদ, আপনার হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক, আপনার পুস্তক বিপণী, দেব সাহিত্য কুঠির, ভারবি, এরা অনেক বেশি আপনার সঙ্গে দেজ আছে, দেজের বেশ কিছু ভালো বই আছে আর কি, এরা অনেক বেশি অথেন্টিক। আনন্দের বই তো মানে জবাব নেই আর কি। এই যেহেতু অথেন্টিক বই পাবলিকেশনের বই যেন আমরা কালেক্ট করি, এবং টেক্সট বই, অনলি ফর টেক্সট বই, কোনো সমালোচনা নয়। কারণ বই কিনতে গেলেই কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা মূল টেক্সটের সঙ্গে সমালোচনা জুড়ে দিচ্ছে, দিয়ে বইয়ের কলেবারটা বাড়িয়ে তুলছে এবং প্রিন্টেড মূল্যটা বাড়ছে। আমরা সেদিকে মোটেও নজর দেব না। আমাদের নেট সেট কোয়ালিফাই করার জন্য অনলি ফর টেক্সট বই এবং অথেন্টিক পাবলিকেশন, এই দুটো জিনিস মাথায় রেখে আমরা চেষ্টা করব প্রত্যেকটি পাবলিকেশনের বইকে সিলেবাস ওরিয়েন্টেড প্রত্যেকটি বই কালেকশন করা। যদি সিলেবাস ওরিয়েন্টেড আমরা বই কালেকশন করতে পারি, তাহলে একটা পর্ব সমাপ্ত হলো, অর্থাৎ অন্তত পড়ার ক্ষেত্রে আমরা একটা গাইডলাইন একটা পেয়ে গেলাম, একটা নির্দিষ্ট ওয়ে পেয়ে গেলাম। এর পরের বিষয় হচ্ছে এই, আমরা পড়তে বসে বারংবার যে কাজটা করব, অবশ্যই টেক্সটের দিকে নজর দেব, এ টু জেড টেক্সট পড়বো, বারবার রিডিং টেক্সট এবং মুখস্থ, কাব্য কবিতার অংশগুলি মুখস্থ করে ফেলা যতদূর সম্ভব। এখন যা কোশ্চেনের ট্রেন্ড, তাতে করে মনে হচ্ছে যেন প্রবন্ধ থেকে শুরু করে উপন্যাস সবটা মুখস্থ করতে পারলে ভালো হয়, এছাড়া কোনো গতি নেই। অর্থাৎ শুধুমাত্র পড়ে গেলাম তা দিয়ে কিন্তু সবটাকে নেওয়া যাবে না। তাহলে একদিকে আমরা সিলেবাস ওরিয়েন্টেড টেক্সট বই পড়বো, এবং শুধু পড়বো না, সেটা আত্মস্থ, ধাতস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করব, কাব্য কবিতাতে শুরু করে প্রবন্ধ, উপন্যাস সবটাই, ছন্দ অলঙ্কারটা প্র্যাকটিসের বিষয়। এবং তার সঙ্গে আমরা বারংবার ফলো করব কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা যেন আমাদের সবসময়ের জন্য কি সিলেবাস এবং কোশ্চেন এই দুটি পাশাপাশি থাকে। প্রিভিয়াস ইয়ারে যতগুলি নেট পরীক্ষা হয়েছে তার কোশ্চেনটাকে বারবার ফলো করি আমরা, এবং লেটেস্ট যেটা হয়েছে সে বেশ, তাহলে কি হবে, আমরা কোশ্চেনের একটা প্যাটার্ন, একটা ধারাবাহিকতা পেয়ে যাব যে এইভাবে কোশ্চেন হতে পারে। কারণ আমাদের নেট সেট প্রশ্নের জায়গায় ধরনটা যদি না রপ্ত করতে পারি, কোশ্চেনের প্যাটার্নটা কি, তাহলে আমরা পড়বো কিভাবে? শুধুমাত্র পড়লে তো হবে না। তাহলে একদিকে যেমন সিলেবাস ওরিয়েন্টেড অথেন্টিক বই পড়তে হবে, সঙ্গে কোশ্চেনের প্যাটার্নটা ফলো আপ করে কিন্তু আমাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং পাশে থাকবে কি একটা নির্দিষ্ট আপনার নোট ডাউন করার নোটবুক, নোটবুক থাকছে, সেখানে নোট ডাউন করলাম, কোশ্চেনের প্যাটার্নটা ফলো করলাম, এবং নিজেরা পড়ার সঙ্গে সঙ্গে নিজেরা কোশ্চেন বানালাম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি তথ্য নোট ডাউন করব, এবং সঙ্গে সঙ্গে অনেকগুলি নোটবুক থাকবে, একটাতে তথ্য নোট ডাউন করবো, আর একটায় নেট সেট প্রশ্নের প্রিভিয়াস ইয়ার অনুযায়ী নিজস্ব অভিজ্ঞতা বা নিজস্ব ভাবনাজাত ফল হিসাবে নিজেরা কোশ্চেন বানালাম। তাহলে এই যে আমি বারবার ট্রাই করব আমার তৈরি করা কোশ্চেনের মধ্যে থেকে যেন পরীক্ষায় কমন আসে, আমি সেটা বারংবার প্র্যাকটিস করব, আর সঙ্গে দিয়ে তথ্য নোট ডাউন করলাম। এই গাইডলাইনটা কিন্তু সকলকে মানতে হবে,
আমি বারবার বলছি, কোনো টিচার কোনো প্রতিষ্ঠানকে নেট পাস করিয়ে দেবে না, সবাই হেল্পিং হ্যান্ড। আসলে পাস করতে হবে নিজেকে, তাই সেলফ স্টাডির কোনো বিকল্প নেই। আমি সেই সেলফ স্টাডির উপরেই কিন্তু জোর দিচ্ছি আর কি। যে বা যারা কোয়ালিফাই করেছে ইতিপূর্বে, তাদের সঙ্গে একটু ব্যক্তিগত আলাপ করে দেখো, তারা কিন্তু এই কথা বারবার বলবে। সেলফ স্টাডির বিকল্প কিছু নেই, আমাদের সেলফ স্টাডি করতে হবে, এটা আমার অনুরোধ আর কি। তাই সেলফ স্টাডি করব, তার ওয়েটা একটু বলে দিলাম যে কিভাবে করব। প্রত্যেকটি টেক্সট বই ব্যয় সাপেক্ষ হলেও কালেকশন করবে প্লিজ, অ্যাটলিস্ট একটা করে অথেন্টিক বই, সঙ্গে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন। ফোনে রাখলে হবে না, পিডিএফ পড়লেও চলবে না, প্রিন্ট আউট করতে হবে। কারণ আমাদের একটা বড় বদভ্যাস হচ্ছে, বইয়েরও আমরা পিডিএফ বানিয়ে নেই, বই ক্রয় করতে চাই না, নাই কখনো না। প্রত্যেকে আমরা যেন প্রিন্টেড বুক কিনি আর কি, অর্থাৎ বই কিনবো, নট পিডিএফ। ফলে চেষ্টা করো বই নেওয়ার, বাজার থেকে বই কালেক্ট করা, এবং বই পড়বে, সঙ্গে পিডিএফ এর কাছাকাছি যাবে না। পিডিএফ নিয়ে যারা পাস করতে, মানে পাস করার একটা ইন্টেনশন, ইচ্ছা যাদের মধ্যে আছে, অভিপ্রায় আছে, তারা আসলে ভুল পথে চালিত হয়। কারণ নেট সেটের মধ্যে এত বড় মাপের পরীক্ষা, ওইভাবে পিডিএফ পড়ে দুষ্কর, এবং যদিও বা সেটা সম্ভবপর হয়ে থাকে, তাহলে চোখের 12টা বাজলো, ফলে চোখের ডাক্তারকে পয়সা দিতে দিতে সারা লাইফটা কাটবে আর কি। সেই জন্য কখনো তা নয়, পিডিএফ এর ধারে পাশে যাবে না। চেষ্টা করবে বারবার প্রিন্ট আউট করার এবং বই কালেকশন করার। কোশ্চেনও তাই প্রিন্ট আউট করে নেবে, নিয়ে আপনার পাশাপাশি রাখবে সিলেবাস এবং কোশ্চেন, এবং সঙ্গে টেক্সট আর খাতা, মানে নিজেদের পড়ার টেবিলটা এইভাবে সাজিয়ে থাকবে। একদিকে থাকবে সিলেবাস, তারপরে থাকছে আপনার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তারপরে প্রত্যেকটা অথেন্টিক টেক্সট বই, এবং তার পাশাপাশি নোটবুক। এইভাবে নিজেদেরকে সাজিয়ে নিয়ে তবে কিন্তু আগাতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি সকল উদ্দেশ্যে এই সংক্ষিপ্ত বার্তা দিলাম। এইভাবে যদি আমরা আগাতে পারি এবং প্রতিনিয়ত নিজেকে ওভারকাম করবে, সিলেবাস নিজেকে দ্রুত শেষ করতে হবে নিজের থেকেই, এবং বারংবার রিভিশন, কারণ অনুশীলনের বিকল্প নেই। এখন যা নেট সেটের কোশ্চেনের ট্রেন্ড, তাতে করে খুব বেশি আমাদের কি করতে হবে, অনুশীলনটা জরুরি। কারণ অনুশীলন না করলে আমরা কিন্তু আসলে আনসার করতে পারবো না, ওভারকাম করে আসতে পারবো না। তাই আমি বারবার অনুরোধ করছি এটাই, যে আমরা যেন অনুশীলনের প্রতি একটা মনোযোগী হয়ে জোর দেই আর কি। ঠিক আছে, চলো এবার আমি অল্প কথা বলার পরে মূল আজকে আলোচনায় ফিরি। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ছোট গল্প ইউনিট 5 আর কি। চলো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি ছোট গল্পের ব্যাপারে যে আলোচনায় করতে চলেছি হচ্ছে এই ছোট গল্পের উপর থেকে আমরা যদি কোশ্চেনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি দেখি, সেক্ষেত্রে দেখব যে ছোট গল্পের উপর থেকে প্রচুর কোশ্চেন আসছে। প্রচুর কোশ্চেন আমরা ছোট গল্পের উপর থেকে কিন্তু পাচ্ছি বারংবার। ফলে সেই কোশ্চেনগুলি যদি আমাদের সলভ করতে হয়, তাহলে ছোট গল্পগুলোকে একইভাবে কি কাব্য কবিতার মতো করে মুখস্থ করতে হবে। অর্থাৎ কাব্য কবিতার মতো করে ছোট গল্পগুলি যে আমরা আত্মস্থ না করি, তাহলে কিন্তু নিতে পারবো না আর কি। সেই জন্যই বারবার অনুরোধ করব যে ছোট গল্পগুলো কি কাব্য কবিতার মতো করে যেন আমরা পড়ি আর কি। ঠিক আছে, চল আমি প্রভাত কুমারের ছোট গল্প, প্রথমে যেটা আমাদের সিলেবাসে আছে, কুণানবমী এবং বিবাহের বিজ্ঞাপন, এর উপর থেকে আমি কিছু তথ্য নোট ডাউন করছি, এবং তারপর আমি একটু প্র্যাকটিস পর্বে আসবো। দেখতে চাইবো যে আমরা কতটা আসলে
নিতে পারছি আর কি। এবং সেক্ষেত্রে আমি আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে এই যে ছোট গল্পগুলি যখন আমরা পড়বো কিংবা কাব্য কবিতা যখন আমরা পড়বো, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব কিছুটা হলেও কৌশলের দ্বারা মনে রাখতে আর কি তথ্য, অর্থাৎ আমরা যেন একটু কৌশল তৎপর হই আর কি। কারণ কৌশল তৎপর না হলে আমরা প্রচুর তথ্য মনে রাখতে পারবো না আর কি। তাই প্রচুর তথ্য মনে রাখার জন্য আমাদের একটু কৌশল তৎপর কিন্তু হতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। চলো আমি একটা কৌশল জানিয়ে দিচ্ছি কিভাবে করবে। যেমন আমরা প্রভাত কুমারের গল্প পুনরায় যদি পড়ি, সেক্ষেত্রে দেখবো যে গল্পটির মধ্যে পরিচ্ছেদ সংখ্যা আছে 4টি। ঠিক আছে, সেই পরিচ্ছেদগুলির নাম এমনটি: একটা হচ্ছে বেহাই বাড়ি, একটা কার্য উদ্ধার, একটা বুড়ো বর, একটা একখানি পত্র। তাহলে আমরা এখানে পরিচ্ছেদ পেলাম 4টি গল্পের। পরিচ্ছেদের নাম হচ্ছে 4টি: বেহাই বাড়ি, কার্য উদ্ধার, বুড়ো বর, একখানি পত্র। এবার পরীক্ষার ক্ষেত্রে ওরা যেটা দিয়ে থাকে রিঅ্যারেঞ্জ করতে দেয় আর কি, সামঞ্জস্য মানে সাজাতে বলে আর কি, কোনটি আগে কোনটি পরে। তাহলে এই রিঅ্যারেঞ্জমূলক কোশ্চেনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে আমরা করব কি, একটু কৌশল করে নেব যাতে আমাদের সহজে মনে থাকে। সেই সহজে মনে রাখার জন্য আমরা আপনার যে ওয়েটা অবলম্বন করছি আমি একটু জানিয়ে দিচ্ছি। এইভাবে নিজেরা নিজেদেরকে তৈরি করবে আর কি। অর্থাৎ তাহলে সেক্ষেত্রে কি হবে, অনেক বেশি আপনার আমরা নিতে পারবো অনেক তথ্য আর কি। সেই কিভাবে নিজেদেরকে আপনার তৈরি করবে তার কৌশল আমি একটু বলছি, লেখো। যেমন দেখো আমি বলছি, সীতানাথ একটা কৌশল, একটা ওয়ে। সীতানাথ বেহাই বাড়ি যাচ্ছে, সীতানাথ বেহাই বাড়ি যাচ্ছে কাজ উদ্ধারের জন্য। সীতানাথ বেহাই বাড়ি যাচ্ছে কাজ উদ্ধারের জন্য, বর সেজে একখানি পত্র হাতে নিয়ে। বর সেজে একখানি পত্র হাতে নিয়ে। তাহলে সীতানাথ বেহাই বাড়ি যাচ্ছে কার্য উদ্ধারের জন্য কি না, বর সেজে একখানি পত্র হাতে নিয়ে। দেখো এই যে আমি বললাম সেন্টেন্সটি আর কি সংক্ষেপে, এখানে আসলে আমি কি বললাম একটু খেয়াল করে দেখি। প্রথমে বলছি আমি সীতানাথ বলেছি কারণ এটা গল্পের একটা উল্লেখযোগ্য চরিত্র আমরা জানি। এরপর আসছে বেহাই বাড়ি যাচ্ছে, দ্যাট মিনস আমরা কিন্তু গল্পে যে পরিচ্ছেদ সেখানে আমরা পেয়েছি বেহাই বাড়ি নামটি। তাহলে বেহাই বাড়ি এটাকে চক আউট করি এবং এখানে আমরা 1 নম্বর দেই, উপরে একটা মার্কিং করে রাখি আমরা নাম্বার 1। এরপর দেখো কাজ উদ্ধার, এই অংশটা চক আউট করি আমরা। ঠিক আছে, এখানে মার্কিং করব নাম্বার 2। দ্যাট মিনস আমরা গল্পের পরিচ্ছেদ একটা পেয়েছি কার্য উদ্ধার, সেটাকে আমরা আমাদের সুবিধার জন্য কাজ উদ্ধার বলে নোট ডাউন করলাম। ঠিক আছে, এরপর আমরা 3 নম্বর ক্ষেত্রে দেখো বর, এই অংশটা চক আউট করবো এবং মার্কিং করব নাম্বার 3। এরপর দেখো অর্থাৎ বর বলতে এখানে দ্যাট মিনস আমি বোঝাতে চাইছি বুড়া বর এই পরিচ্ছেদ নামকরণটি। এরপর আমরা আসছি একখানি পত্র, এটা চক আউট করি, নাম মার্কিং করব, মার্কিং নাম্বারিং করব নাম্বার 4। দেখো একখানি পত্র একটা পরিচ্ছেদের নাম আছে। তাহলে আমি আসলে শ্লোক আকারে একটু মনে রাখার চেষ্টা করলাম যাতে আমাদের সুবিধা হয়। আমরা দেখো পাচ্ছি কি, সীতানাথ বেহাই বাড়ি যাচ্ছে কাজ উদ্ধারের জন্য, বর সেজে একখানি পত্র হাতে নিয়ে। এটা আমাদের ব্যবহারিক জীবনে আমরা ইউজ করে থাকি, আটপৌর জীবনে, যে সীতানাথ দ্যাট মিনস কোন একজন ব্যক্তি, সে তার বেহাই বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছে। উদ্দেশ্যটা কি না, কাজ উদ্ধারের জন্য একটা উদ্দেশ্য তার আছে, এবং সেক্ষেত্রে সে ছদ্মবেশ নিচ্ছে কি না, বর সাজছে আর কি, এটা তার ছদ্মবেশ। ছদ্মবেশ ধারণ করে সে একখানি পত্র হাতে নিয়ে সে কিন্তু তত্তর করে এগিয়ে চলেছে সামনের দিকে। দ্যাট মিনস আমরা যদি সেই কবি গঙ্গন চক্রবর্তীর চণ্ডীমঙ্গল পড়ে থাকি, বারবার সেখানে দেখবো ভানু দত্ত আর কি সেই মানে কানে কলম মানে দিয়ে, মানে আপনার সেকে ধুতি মানে পাঞ্জাবি পরে কোঁচা লম্বা দিয়ে এসে মানে শ্রবণে কলম খরসান, এই যে শব্দটা আমরা সেখানে পেয়েছি, কোঁচা লম্বা তার আছে আর কি, এবং সে
আপনার আরো উপঢৌকার নিচে রাজাকে স্তুতি করার জন্যে। তাহলে এই জাতীয় সে ছদ্মবেশ ধারণ করে উপঢৌকন নিয়ে সে কিন্তু রাজার উদ্দেশ্যে যাচ্ছে। উদ্দেশ্য তার একটাই, কি? বৃহত্তর স্বার্থকে সিদ্ধ করা। অর্থাৎ সেখানে ভানু দত্ত কিন্তু নানাভাবে কপটতার আশ্রয় নিচ্ছে আর কি। এখানে কিন্তু শীতনাথ সেই ধরনের আচরণই করছে, একদম সেম টু সেম। এটাকে আমরা মনে রাখার জন্য একটা জাস্ট কৌশল নিলাম। তাহলে এই কৌশলটি বা এই ছড়াটি যদি আমরা মনে রাখি, তাহলে ধারাবাহিকভাবে কিন্তু আমরা প্রত্যেকটি মানে পরিচ্ছেদকে মনে রাখতে পারবো। পরীক্ষার হলে নার্ভের চাপের কারণে যে সমস্যা আমাদের তৈরি হয় তা কিন্তু আর হবে না, অর্থাৎ আমরা ভুল করব না। না হলে পরীক্ষার সময় গিয়ে কিন্তু বুড়োবার আগে না কার্য উদ্ধার পরে না বেহাই বাড়ি আগে, কোনটি আগে, এই ধারাবাহিকতা সিকোয়েন্স কিন্তু আমরা হারিয়ে ফেলবো অত্যন্ত প্রেশারের কারণে। কারণ পরীক্ষা হলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট আমাদের বারবার কি করবে, ব্রেনের উপর আঘাত করবে আর কি। টাইম ম্যানেজমেন্ট আমরা করতে পারবো না, সমস্যা তৈরি হবে। আর জানা জিনিস তখন গিয়ে ভুল ভুল আমাদের ঘটবে বা হয় আর কি। তার জন্য আমরা কি করবো, কৌশল আশ্রয় নেব। এটা একটা কৌশল বলে দিলাম, এইভাবে নিজেরা তৈরি করবে নিজেদেরকে। ঠিক আছে, চলো এর সঙ্গে আমি আরো কয়েকটা তথ্য জানিয়ে দিচ্ছি, দেওয়ার পরে কয়েকটা কোশ্চেনে ফিরবো আর কি। লেখো, যেগুলো আমাদের মিনিমাম জানা উচিত আর কি, সেটা হচ্ছে এই যে কুণাল নামে গল্পটির প্রকাশ আমাদের জানতে হবে। আমরা একটা নোট ডাউন করি। প্রথম প্রকাশ হয়েছিল ভারতীয় পত্রিকায়। তাহলে কুণাল নামে গল্পটি প্রথম বেরিয়েছিল কি ভারতীয় পত্রিকায়, সেটা ছিল আষাঢ় 1306 বঙ্গাব্দে। দ্যাট মিনস ভারতীয় পত্রিকা, আষাঢ় 1306 বঙ্গাব্দ। আচ্ছা, গল্পটির মূল উৎস হচ্ছে বা মূল গ্রন্থ হচ্ছে কি নবকথা গল্প গ্রন্থের অন্তর্গত একটি গল্প। নবকথা গল্প গ্রন্থের অন্তর্গত একটি গল্প হচ্ছে কুণাল নামে। এটা আসলে 20 ডিসেম্বর 1899, মানে যদি আমরা খ্রিস্টাব্দের বিচারে যাই, 20 ডিসেম্বর 1899-তে এই কুণাল নামে গল্পটি বেরিয়েছিল এবং কার্তিক 1306 বঙ্গাব্দে আর কি। প্লিজ ওয়েট অ্যান্ড সি, একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আর কি। কার্তিক 1306 বঙ্গাব্দে এই নবকথা গল্প গ্রন্থটি কিন্তু প্রকাশ পেয়েছিল আর কি। তাহলে আমাদের মূল কুণাল নামে গল্পটির প্রকাশকালও যেমন জানতে হবে, পাশাপাশি নবকথা গল্প গ্রন্থটির প্রকাশ কাল বা সময়সূচি সেটা আমাদের জানতে হবে। তাহলে আমি আবার একবার সকলে জ্ঞাতার্থে জানাচ্ছি যে আপনার কুণাল নামে বেরিয়েছিল ভারতীয় পত্রিকায়। একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল মাই স্টুডেন্ট, ফলে একটু প্রবলেম আমরা ফেস করেছি সাময়িকের জন্য। যাই হোক, তাহলে কুণাল নামে ক্লাস রেকর্ডিং চলছে, আমি রেকর্ডিংও দিয়ে দেবো নির্দিষ্ট গ্রুপে। আমরা যেখান থেকে প্রত্যেকে জয়েন্ট হয়েছি বলে সেখান থেকে ক্লাস রেকর্ডিং পেয়ে যাবে। তাহলে আমি জানালাম সকলে জ্ঞাতার্থে আবার যে কুণাল নামে গল্পটি বেরিয়েছিল ভারতীয় পত্রিকায়, বেরিয়েছে 1306 বঙ্গাব্দের আষাঢ় মাসে। আর মূল গ্রন্থ হচ্ছে নবকথা গল্প গ্রন্থ। এখানে 1899 বঙ্গাব্দের 20 ডিসেম্বর গল্পটি বেরিয়েছিল এবং কার্তিক 1306 বঙ্গাব্দে যদি আমরা বঙ্গাব্দ বিচারে যাই সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো আর কি। এবারে গল্পটি কিভাবে পড়বে, কতটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে সেটা জানার জন্য বা বলার জন্য আমি আপনার কতগুলো তথ্য পরপর সাজিয়ে দিচ্ছি আর কি। এইভাবে নিজেরা নোট ডাউন করবে আর কি। চক আউট পেন থাকবে, বইয়ের উপর চক আউট করবে, প্রয়োজনীয় তথ্যগুলো নোট ডাউন করব এবং সঙ্গে আমরা চেষ্টা করবো এ টু জেড মুখস্থ করে ফেলার। কারণ ছোট গল্প থেকে মিনিমাম প্রত্যেকটা পরীক্ষায় 10টা 12টা কোশ্চেন আসছে আর কি, 8টা 10টা 12টা। ফলে এই জায়গাটা কিন্তু কোনোভাবে মিস আপ করা যাবে না। এবং আরেকটা বলছি, এ টু জেড সিলেবাস হচ্ছে 1 থেকে 10 ইউনিট। এই 10টা ইউনিট সবটা একসঙ্গে কিন্তু রপ্ত করা বেশ চাপের। কারণ লক্ষ্য ডিসেম্বর যদি আমরা ধরি, ডিসেম্বর অবধি, তাহলে এই সীমিত সময়ের জন্য বা মধ্যে কিন্তু সব সিলেবাস রপ্ত করা সম্ভব নয়। তাই মাই স্টুডেন্ট এটা কৌশল নেবে, সেটা হচ্ছে এই অন্ততপক্ষে আপনার মধ্যযুগ এবং সঙ্গে কাব্য কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, এই পাঠগুলি
এবং সঙ্গে একটু প্রবন্ধ নেব। এই পাঠগুলি চেষ্টা করব কি বেশি বেশি রপ্ত করে ফেলার। আমরা ছন্দ অলঙ্কার বা আপনার হচ্ছে সেই বেশি গিয়ে ভারতীয় সাহিত্য যে অংশগুলি আছে ইউনিট 10, ঠিক আছে, ছন্দ অলঙ্কার কিংবা কাব্যতত্ত্ব এই যে অংশটি আছে এই অংশটুকু আমরা তুলনামূলক এড়িয়ে যাবো আর কি। এই মুহূর্তে আমরা রবীন্দ্র সাহিত্য রপ্ত করবো, কারণ সেখান থেকে মোস্ট অফ কোশ্চেন আসছে। সঙ্গে উপন্যাস, ছোট গল্প, কাব্য মানে কবিতা এই অংশটুকু বেশি করে যদি পড়ে ফেলতে পারি, মোর দ্যান কোশ্চেন কিন্তু আমরা কমন পেয়ে যাব। আমাদের 100টা কোশ্চেনই কমন পেতে হবে এমন কথা নয়, এবং টোটাল 10টা ইউনিট একভাবে পড়তে হবে এমন কথাও নয়। সময় সুযোগ থাকলে তখন কিন্তু আমি পরে অন্যান্য ইউনিটগুলো আর একটু দেখে নেব। কিন্তু আপাতত আমরা সহজ জায়গাগুলোকে যদি রপ্ত করতে পারি তাহলে এখান থেকে মোর দ্যান কোশ্চেন আমাদের চলে আসছেই। অর্থাৎ 70 থেকে 80টা কোশ্চেন তো এই সমস্ত ক্ষেত্র থেকে দিচ্ছে। উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, মধ্যযুগ, রবীন্দ্র সাহিত্য, কবিতা এই অংশগুলো আমরা রপ্ত করে নেব। তাহলে যদি আমি 80টা কোশ্চেন টার্গেট নিয়ে পরীক্ষা হলে যাই এবং শিওর শর্ট এখান থেকে মানে করতে হবে, তুমি 60 থেকে 70টা কোশ্চেন আনসার করে এসো, তোমাকে আটকাতে পারবে না। কিন্তু আমরা মোস্ট অফ স্টুডেন্ট ভুল করি কি অল্প সময়ের মধ্যে আমরা সবটা নিতে চাই। তাতে যেটা হয় কি কোনো অংশটাই ভালো হয় না, তা নয়। দ্যাট মিনস আমি ছোট গল্প আজকে এই জন্যই স্পেসিফিক ক্লাস করছি। ছোট গল্প পড়বো মানে ছোট গল্পই পড়বো, সেখান দিয়ে একটা কোশ্চেন আমার মিস হবে না। 10টা বা 12টা কোশ্চেন যাই দিক, আমি 10টা বা 12টা কোশ্চেন আমি কিন্তু সবটাই শিওর শর্ট করবো আর কি। চলো এইভাবে প্রত্যেকটা যদি 5টা ইউনিট ভালো পড়ে যাই, 50টা কোশ্চেন কমন পেয়েই গেলাম, তো আমাকে কে আটকাবে? যখন আমি 50 থেকে 60টা কোশ্চেন শিওর শর্ট দেবো, বাকিটা তো অনুমান ভিত্তিক জায়গা আছেই, কিংবা সেলফ স্টাডি কম বেশি একটা থাকে, তার উপরে রেসপেক্ট করে কিন্তু আরো 2-10টা কোশ্চেন আনসার হয়ে যাবে ন্যাচারালি। ফলে হলো কি পাস করা কিন্তু সহজ। একটু টেকনিক অবলম্বন করবে, কৌশল অবলম্বন করবে, এটা আমি জানিয়ে রাখলাম। আর মধ্যযুগের উপর থেকে একটা সুবিধা হচ্ছে এই কোশ্চেন কিন্তু খুব সোজা হয়, খুব ফ্ল্যাট কোশ্চেন। কিন্তু একটা প্রবলেম হচ্ছে এই, যেহেতু মধ্যযুগ খুব ভার্স, তাই মোস্ট অফ স্টুডেন্ট ওই অংশটা এড়িয়ে যায়। কোশ্চেন সোজা, কিন্তু আমরা ওই পড়ে শেষ করতে না পারার কারণে বা ভীষণ বিস্তৃত এই ভয় ভীতিতে, এই ভীতি আমাদের কাজ করে বলেই আমরা কি করি, এড়িয়ে যাই। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। মধ্যযুগের উপর যে টপিকগুলি তুলনামূলক ছোট সেগুলোকে একটু করে পড়ো, তারপরে বড় অংশগুলো পরে পড়বে। অর্থাৎ সবটা একসঙ্গে নেওয়ার দরকার নেই। কাশিদেশী মহাভারত আগে পড়ার দরকার নেই, কোনো যুক্তি নেই, অনেক বড় জায়গা আর কি। কোশ্চেন তো দেবে একটা, ওখান থেকে এড়িয়ে গেলাম। তুলনামূলক বৈষ্ণব সাহিত্য, আপনার হচ্ছে চর্যাপদ, শ্রীনিকেতন, শাক্ত পদাবলী, বৈষ্ণব পদাবলী, বা আপনার হচ্ছে ওই যে অংশগুলি প্রথম দিকে আছে আর কি, ছোট ছোট যে অংশগুলি আমরা দেখি, মহুয়াপালা মানে ময়মনসিংহ গীতিকা, আরাকান রাজসভার কাব্য, ঠিক আছে, এই অংশগুলো তুলনামূলক ছোট আর কি, সিগ্নি বিজয় পড়ার প্রয়োজন নেই। কীর্তিবাস রামায়ণ অংশ বেশ বড় অংশ, এই মুহূর্তে যাওয়ার দরকার নেই। চৈতন্য ভাগবত প্রয়োজন নেই, চৈতন্য চৈতামৃত দরকার নেই, বড় অংশগুলো বাদ দিয়ে দাও, ছোট ছোট অংশগুলো আগে নাও, নিয়ে একটু একটু করে আমরা অন্যান্য জায়গাগুলো কভার আপ করবো আর কি। এটাই বাদে বলে রাখলাম। চলো কিভাবে তথ্য নোট ডাউন করবে আমি একটু বলে দিচ্ছি আর কি। লেখো ছোট গল্প ব্যাপার থেকে লিখবো, অপরাহ্ন কাল ও শ্রাবণ মাসে গল্পের সূচনা। দেখো গল্পটা পাঠ করে দেখো, প্রথমে কিন্তু এই তথ্য আমরা পাচ্ছি। দ্যাট মিনস অপরাহ্ন কাল এবং শ্রাবণ মাস গল্পের মূল সূচনা পর্ব, এটাই দুটোই মনে রাখতে হবে আমাদের। এটা একটা উল্লেখযোগ্য তথ্য। এরপরে হচ্ছে ঠিক তারপরে আমরা একটু গল্পটা আলোকপাত করলে দেখি, গল্পের দিকে, যে শ্রাবণ মাসের ভরা গঙ্গা মতিগঞ্জে ঘাটে অশ্বত্থমূল লেহন করে বইছে আর কি, আমরা গল্পের পরের অংশেই পাচ্ছি। এটা চকাট করে রাখবো। শ্রাবণ মাসের ভরা গঙ্গা, তাহলে শ্রাবণ মাস আমরা পেয়েছি একটু আগে। শ্রাবণ মাসে ভরা গঙ্গা মতিগঞ্জের ঘাটের অশ্বত্থমূল লেহন করে বইছে আর কি, অর্থাৎ গঙ্গা তত্তর করে বয়ে চলেছে, কিভাবে তার চাল ছবি আর কি, চলচ্ছবি। শ্রাবণ মাসে ভরা গঙ্গা
মতিগঞ্জে ঘাটের অশ্বত্থমূল লেহন করে বইছে। ঠিক তারপরে আমরা যখন পড়বো, এটা পরীক্ষায় এসছিল আর কি, যে সীতারাম মুখার্জীর বাড়ি কোথায়, নিবাস কোথায়, নবগ্রাম, এটা সেটা দিয়েছিল আর কি, অর্থাৎ কোন গ্রামে সীতারাম মুখার্জীর বসতি আছে, গ্রামটার হচ্ছে নবগ্রাম। এটা নোট ডাউন করলাম, একটা উল্লেখযোগ্য তথ্য। ঠিক আছে, তারপর হচ্ছে পরের তথ্য দেখো, আমরা যেটা দেখি যে শীতনাথ মুখোপাধ্যায় শ্রাবণ মাসে নদীপথে, শীতনাথ মুখোপাধ্যায় কি করছে, শ্রাবণ মাসে নদীপথে মতিগঞ্জে তার বেহাই বাড়ি, নাম হচ্ছে বেহাই মাসের নাম হচ্ছে কি, শ্রীযুক্ত ঋষিকেশ মুখোপাধ্যায় তার বাড়িতে যাচ্ছিলেন। এটা আমরা গল্পের মূল জায়গা পেয়েছি। তাহলে তিনি শ্রাবণ মাসে নদীপথ ধরে কি করছেন, মানে মতিগঞ্জের নদীপথ ধরে মানে বেয়ে তিনি কি করছেন, বেহাইপুর উদ্দেশ্যে যাত্রা করছেন। বেহাইমাসের নাম হচ্ছে ঋষিকেশ মুখোপাধ্যায়। উদ্দেশ্য কি, তার একটা অবশ্যই গোপন উদ্দেশ্য আছে, অভিপ্রায় ছিল কি, সেটা না পুত্রবধূর গহনার বাক্সকে আত্মসাৎ করা, নিজের করায়ত্ত করা, এটাই তার উদ্দেশ্য ছিল। ঠিক আছে, তারপর আমরা একটু গল্পটা পড়লে দেখবো যে তিনি যে নৌকা ভাড়া বাবদ মাঝিকে যে পয়সা দিচ্ছেন, সেটা কত পয়সা দিচ্ছেন, মাত্র 6 আনা পয়সা দিয়েছিলেন। এটা আমরা গল্পের প্রসঙ্গে জানবো। তাহলে তিনি পয়সা দিয়েছিলেন 6 আনা ভাড়া বাবদ আর কি, কিন্তু আপনার মাঝি শীতনাথের কাছে প্রার্থনা করেছিল কত, 8 গন্ডা আর কি, এটা জানবো আমরা। শীতনাথের কাছে মাঝি প্রার্থনা করেছিল 8 গন্ডা পয়সার প্রার্থনা করেছিল, দাবি করেছিল, কিন্তু প্রথমে তিনি 6 আনা দিয়েছিলেন। আমরা মাঝির পরিচয় প্রসঙ্গে পেয়েছি, সেখানে দেখেছি যে মাঝি ঘরে প্রাণীর সংখ্যা কটি, 5 জন সদস্য, তারা পরিবারের মেম্বার। ঠিক আছে, ফলে মাঝি তখন সে আলোচনা প্রসঙ্গে বা কথা প্রসঙ্গে জানিয়েছিল যে 4 সের চাল কিনতে 4 আনা যাবে আর কি, এটা আমরা পেয়েছি গল্পে। অর্থাৎ মাঝির প্রসঙ্গ একটু উঠে এসছে, তার প্রাত্যহিক জীবনের চাল ছবি আর কি। অর্থাৎ এইভাবে আমরা গল্পটা কি করবো, একটু করে পাঠ করব, এবং প্রয়োজনীয় জায়গাগুলি আমরা চক আউট করবো, এবং সঙ্গে আমরা কি করব, আপনার উল্লেখযোগ্য তথ্যগুলো নোট ডাউন করব। ঠিক আছে, চল এবার আমি একটু কোশ্চেন একটা বলছি, কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। লেখো, আমি আজকে যে কৌশলটা বললাম তার রেসপেক্টের কোশ্চেন করছি, নেটে এই যেতে প্রশ্ন হয়। আমি বারবার বলছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বারংবার যেন ফলো করা হয় প্রত্যেকের। চলো একটা কোশ্চেন লেখো, আমি একটা বা দুটো স্যাম্পল স্বরূপ আজকে আলোচনা দেব। লিখবে, সামঞ্জস্য বিধান করতে বলছি আমি, নিজেরাই সলভ করে করে আমাকে আনসার বলবে। প্রথমে বাম পক্ষে লেখো বা প্রথম শ্রেণীতে প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ বলে পরপর লিখে যাও, 4টে। প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয়, চতুর্থ। লেখার পরে আমরা ডান দিকে এবারে নোট ডাউন করবো, আমি পরপর বলছি। একখানি পত্র প্রথম লেখো এই অপশানে, তারপর বুড়ো বর লিখবে সেকেন্ড, বেহাই বাড়ি থার্ড, কার্য উদ্ধার চতুর্থ। দেখো 4টে আমি এখানে ইচ্ছা মতো নোট ডাউন করলাম, এবারে মেলাতে হবে আর কি। বলো আপনার মনীষা, আমি যে কৌশলটা বলেছি তার দিকে তাকিয়ে আনসারটা বলো গো প্লিজ। হ্যাঁ স্যার বলুন। আমি মেলাতে বলছি, প্রথম পরিচ্ছেদ, সেকেন্ড পরিচ্ছেদ। হ্যাঁ বলো। ওইটা চতুর্থ পরিচ্ছেদটা একখানি পত্র হচ্ছে, চতুর্থ পরিচ্ছেদ একখানি পত্র। একখানি পত্র, মানে প্রথম থেকে বলে যা, প্রথম পরিচ্ছেদটা কি হবে, মানে হ্যাঁ অ্যাকর্ডিং টু কোশ্চেন। হ্যাঁ প্রথম পরিচ্ছেদটা হচ্ছে 3 নম্বর, বেহাই বাড়ি, 3 বেহাই নম্বর, বাড়ি। হ্যাঁ 3 হ্যাঁ নম্বর বেহাই বাড়ি। ওকে, সেকেন্ড হ্যাঁ, পরিচ্ছেদ, আর সেকেন্ড পরিচ্ছেদটা হচ্ছে কার্য উদ্ধার। কার্য উদ্ধার, দ্যাট মিন্স চতুর্থ আর কি অপশন। হ্যাঁ, আচ্ছা, তৃতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদটা হচ্ছে বুড়ো হচ্ছে বুড়ো বর, দ্যাট মিন্স হ্যাঁ দ্বিতীয়, অর্থাৎ হ্যাঁ 2 নম্বর অপশন। আর চতুর্থ পরিচ্ছেদ হচ্ছে একখানি পত্র, হ্যাঁ তাই হ্যাঁ তো, স্যার, হ্যাঁ স্যার। একখানি পত্র, দ্যাট মিন্স প্রথম অপশন। হুম, চলো পরে কোশ্চেন আমি একটা শুদ্ধ অশুদ্ধ বলছি, যেহেতু নেটে পরীক্ষায় আসছে আর কি। শুদ্ধ অশুদ্ধ বলছি, লিখবে
প্রথমে এই অপশনে লেখো সীতানাথ মুখোপাধ্যায়ের নিবাস, সীতানাথ মুখোপাধ্যায়ের নিবাস সপ্তগ্রাম। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করবে নিজেরা আর কি। সীতানাথ মুখোপাধ্যায়ের নিবাস সপ্তগ্রাম, আমি এই অপশনে জানালাম। বি অপশন, সীতানাথ মুখোপাধ্যায়ের বেহাই বাড়ি, সীতানাথ মুখোপাধ্যায়ের বেহাই বাড়ি রাজশাহী, সীতানাথ মুখোপাধ্যায়ের বেহাই বাড়ি রাজশাহী। পরে সি অপশন, ঋষিকেশ মুখোপাধ্যায়ের ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের, ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সঙ্গে, ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সঙ্গে সীতানাথের কনিষ্ঠ পুত্র, ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সঙ্গে সীতানাথের কনিষ্ঠ পুত্র অন্নদাচরণের বিবাহ হয়েছিল। ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সঙ্গে সীতানাথের কনিষ্ঠ পুত্র অন্নদাচরণের বিবাহ হয়েছিল। ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সঙ্গে সীতানাথের কনিষ্ঠ পুত্র অন্নদাচরণের বিবাহ হয়েছিল। আর চতুর্থ অপশন, দ্যাট মিন্স ডি অপশনে বলছি আমি, ঋষিকেশ চালানের ব্যবসা করেন, ঋষিকেশ চালানের ব্যবসা করেন। পরপর চারটি আমি অপশন বললাম, এর মধ্যে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। বলো মনীষা, বলো কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ, প্লিজ কমেন্ট করো অ্যাকর্ডিং টু সেন্টেন্স এবং গল্পটার আলোকে আর কি উত্তর বলো। স্যার আমি এটা পাচ্ছি না, আচ্ছা যাই হোক, ভুলে যাচ্ছে। ওকে থ্যাংক ইউ। প্রদীপ বলতে পারবে গো? প্রদীপ একটু কমেন্ট করবে প্লিজ। রিডিং টেক্সট দেওয়া থাকলে কেন আনসার করা যাবে আর কি। যাই হোক আমি আনসার বলে দিচ্ছি আর কি। দেখো আমি একটু আগে তথ্য দিচ্ছিলাম তো, সীতানাথ মুখোপাধ্যায়ের নিবাস কি আপনার নবগ্রাম, এই সরি সপ্তগ্রাম তো বলেছি, তা তো নয়। আমি অপশন দিয়ে দিচ্ছি সীতানাথ মুখোপাধ্যায়ের নিবাস সপ্তগ্রাম, কিন্তু আসলে তো আমি একটু আগে তথ্য নোট ডাউন করালাম, দেখো আজকেই করেছি আমি। আমি সেখানে বলেছি যে সীতানাথ মুখোপাধ্যায়ের বাড়ি হচ্ছে নবগ্রাম, এটা সেট পরীক্ষা দিয়েছিল। তাহলে আমি অপশনে দিলাম কি সপ্তগ্রাম, আসলে উত্তরটা কি নবগ্রাম তো, তাহলে এখানে নিশ্চয়ই ভুল, এটা অশুদ্ধ। অর্থাৎ এখানে আনসারের মধ্যে এই সেন্টেন্সের মধ্যে যে সপ্তগ্রাম শব্দটি উল্লেখ আছে এটা আসলে ভুল, ঠিক আছে, দ্যাট মিন্স অশুদ্ধ, এই উত্তর অশুদ্ধ। এটাকে আমরা কারেকশন করে নিলে উত্তরটা হবে আসলে নবগ্রাম। যাই হোক, পরের কোশ্চেন আছে দেখো, সীতানাথ মুখোপাধ্যায় বেহাই বাড়ি আমি বলছি রাজশাহী, তাই কি না? আমরা গল্পটা পড়লে কিন্তু সেখানে দেখবো যে সীতানাথ মুখোপাধ্যায়ের বেহাই বাড়ি রাজশাহী নয়, তাহলে এটা অশুদ্ধ গল্পের পরিপ্রেক্ষিতে। তারপরে দেখো বলছি যে ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সঙ্গে সীতানাথের কনিষ্ঠ পুত্র অন্নদাচরণের বিবাহ হয়েছিল, ঠিকই তো। ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যা প্লাস সীতানাথের কনিষ্ঠ পুত্র নাম হচ্ছে অন্নদাচরণ, এদের মধ্যে কি বিবাহ বন্ধন হয়েছিল, দ্যাট মিন গাঁট ছাড়া হয়েছিল আর কি। এটা কারেক্ট অ্যাকর্ডিং টু গল্প। তারপর ঋষিকেশ কি করতেন, তার নিজস্ব ব্যবসা ছিল, অবশ্যই চালানের ব্যবসা ছিল, তিনি চালানের ব্যবসা করতেন, এটা তার কর্ম আর কি। অর্থাৎ গল্পের পরিপ্রেক্ষিতে এটা কারেক্ট। তাহলে আমরা সি এবং ডি এই দুটি অপশনকে শুদ্ধ পেলাম, এ এবং বি কিন্তু অশুদ্ধ অপশন পেলাম। অর্থাৎ এগুলি কিছুই না, আমরা যদি গল্পটাকে পুঙ্খানুপুঙ্খ পাঠ করি তাহলে কিন্তু নিতে পারবো আর কি। অর্থাৎ এইভাবে ওরা কখনো কখনো সাজিয়ে দিচ্ছে আর কি, মানে শুদ্ধ অশুদ্ধ করতে দিচ্ছে। এখন কোশ্চেন খুব বেশি ট্রেন্ড, বিশেষ করে গত যে পরীক্ষাটা হয়ে গেল, সেই পরীক্ষার কোশ্চেন দিকে তাকালে আমরা বারবার দেখবো ওরা কোশ্চেনের মধ্যে আর কিচ্ছু করেনি, শুধু যান্ত্রিকতা। কি করেছে, যিনি কোশ্চেন করেছেন আমার কোশ্চেন থেকে বারবার মনে হয়েছে তিনি আর কিচ্ছু করেননি, টেক্সট বইগুলি কাল নিয়েছেন, বইয়ের পেজ উল্টেছেন, কোশ্চেন তুলে দিয়েছেন, দ্যাট মিনস শুধু চরণ তুলে দিয়েছেন, লাইন তুলে দিয়েছেন, আর কিচ্ছু করেনি।
দিয়ে বলেছেন সাজাও। আমি একটা পুতুল নাচ উপন্যাস, ইতিকথা উপন্যাস নিলাম, বিভিন্ন অংশ থেকে 4টে লাইন তুলে দিলাম, দিয়ে বললাম লাইনগুলি সাজিয়ে দাও। কে আগে আছে কে পরে আছে। তাহলে সেক্ষেত্রে আমাকে এ টু জেড কি গল্পটা মুখস্থ, উপন্যাস মুখস্থ করতে হবে। ঘটনাগুলি দিয়ে তুলে দিচ্ছে কখনো কখনো, কোন ঘটনা আগে কোন ঘটনা পরে, সাজাও। পরিচ্ছেদ থেকে লাইন তুলছে, কোনটা কোন পরিচ্ছেদে আছে মেলাও। এগুলোর মানে কি? একটাই মানে হচ্ছে টেক্সটটাকে তোমাকে আপাদমস্তক গলদকরণ করতে হবে, আর কিচ্ছু না। একটা বড় উপন্যাস, সেখান থেকে যদি লাইন তুলে দেয় তাহলে তো ন্যাচারালি আপনার পাজল হওয়া স্বাভাবিক, কিন্তু আমাদের কিছু করার নেই, পড়তে হবে আমাদের। কারণ ওরা করছে কি গল্পের উপন্যাস থেকে বা সে কবিতা থেকেও তাই করছে। আমরা এর আগে দেখেছি যে আপনার একটা কবিতা থেকে দিল আর কি, চেতন সাকরা, আপনার সেক্ষেত্রে মানে গল্প কথক ট্রেনে ভ্রমণ করছেন, তিনি জানলা সাইডে বসে আছেন, পাশে দৃশ্য দেখছেন যেতে যেতে। রেল ভ্রমণে যেটা হয়, কোন দৃশ্য আগে দেখেছেন কোন দৃশ্য পরে দেখেছেন, দৃশ্য সাজাও। দ্যাট মিনস কি, অর্থাৎ আমাদের পুঙ্খানুপুঙ্খ ছবির মতো মনে রাখতে হবে যে আমরা টেক্সটটাকে পড়বো। টেক্সটের বিকল্প কিছু নেই, কোশ্চেনটা ফলো করব, প্যাটার্নটা ফলো করব এবং টেক্সটটা মুখস্থ করব। এটা হচ্ছে শিল্পের সাজেশন, এবং সেলফ স্টাডিকে আমরা খুব বেশি জোর দেব। তার সঙ্গে গাইড হিসাবে আমরা টেক্সট বই নেব, এবং সঙ্গে আনুষঙ্গিক টিচার যারা হেল্প করবে তারা তো সেকেন্ডারি ম্যাটার, পরের স্টেজ। সব থেকে সেলফ স্টাডি বড় জিনিস, সেই জায়গাটার প্রতি আমরা যেন সকলে জোর দেই। তাহলে আমি আজকে ছোট গল্প নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা রাখলাম, একটু কোশ্চেন অল্প আলোচনা এলাম। আমি পরের ক্লাসে ছোট গল্প নিয়ে আসবো। আগামী দিন রবিবার আবার আমি ক্লাসে আসার চেষ্টা রাখছি আর কি। তত সময় আমরা প্রত্যেকে ভালো থাকি, এবং যেভাবে যে গাইডলাইন অনুযায়ী আমরা প্রত্যেকে পড়তে বললাম প্রত্যেককে, সেইভাবে আমরা যেন প্রত্যেকে স্টাডি করি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।